ওয়েদার আপডেটে আমরা নজর রাখবো। কেন রাখবো? কারণ দিকে দিকে দুর্যোগের মেঘ, সেটা উত্তরবঙ্গ হতে পারে বা দক্ষিণবঙ্গ, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আজ একটু ফোকাস করব, তার কারণ দুর্যোগের মেঘ আরো বাড়তে পারে। আজ আমরা দেখছি দিকে দিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু শুক্রবার থেকে নাকি এই বৃষ্টি আরো বাড়তে পারে। কি বলছে আসলে ওয়েদার আপডেট? শুরুতে আগে সেটাতেই নজর রাখবো। উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। মৌসুমি অক্ষরেখার সঙ্গে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা যুক্ত হয়েছে, আর তার ফলেই এই বৃষ্টি দক্ষিণবঙ্গে বাড়ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি হবে। ইতিমধ্যেই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টি হতে পারে। শনি এবং রবিবার অর্থাৎ উইকেন্ডে এই ভারী বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়বে। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে সোমবারের মধ্যে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের যে দুর্যোগের আবহাওয়া, সেই দুর্যোগের আবহাওয়া অনেকটাই কমবে। আগামীকালও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকলেও উইকেন্ডে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আবহাওয়া ভালো হবে উত্তরবঙ্গে, আর বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ক্যামেরা মনোজের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে ওয়েদার ভালো হবে, কিন্তু দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়বে, এমনটাই ওয়েদার আপডেট বলছে। আমার দুই প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজিত রয়েছেন হলদিয়া থেকে পূর্ব মেদিনীপুরের, আর গোসাবা থেকে অনুপ রয়েছে। আমি অনুপ তোমার কাছে আসবো, তবে তার আগে সুজিতের কাছে যাই। সুজিত, এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকেও যে ব্যবস্থা নেওয়া হবে তা বলার অপেক্ষা রাখে না, কারণ ওয়েদার আপডেট বলছে শুক্রবার থেকে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। দেখো, জেলা প্রশাসন সজাগ এবং তারা কিন্তু এই ব্যাপারে বলা যায় ইতিমধ্যেই আসরে নেমে গিয়েছে। কীরকম না, তুমি জানো যে পূর্ব মেদিনীপুর মানে একদিকে সমুদ্র উপকূল, অন্যদিকে নদী উপকূলবর্তী এলাকা নিয়ে কিন্তু এই জেলা ঘেরা। সেখানে নদী ভাঙন, সমুদ্র ভাঙন থাকেই, কিন্তু এই যখন সমুদ্র উত্তাল হয়, যখন মৎস্যজীবীরা পুরোপুরি সমুদ্রে কিংবা নদীতে মাছ ধরছেন, তাদের এই সময়টা হচ্ছে তাদের সুসময়। তখনই কিন্তু দেখা যাচ্ছে এ ধরনের আবহাওয়ার যে রিপোর্ট, এবং তার কারণে প্রশাসন প্রথমেই মৎস্যজীবীদেরকে কিন্তু সতর্ক করছেন এবং মাইকিংয়ের যে বিষয়টি সেটাও করবেন। এবং এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তথ্য আধিকারিক তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন জায়গায় জায়গায় যে এই যে পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। কারণ এ ধরনের সময় মানে কিন্তু সমুদ্রে যাওয়া যাবে না। সমুদ্রে যাওয়া মানে কিন্তু বিপদে, নিজের বিপদ নিজে ডেকে আনা, এবং সেটা যেমন সতর্ক করছেন, অন্যদিকে কিন্তু বাঁধ যেগুলো ভাঙন রয়েছে, শঙ্করপুর হোক, দীঘা হোক, কিংবা নদীর যেসব উপকূল এলাকা, খেজুরি হোক, নন্দীগ্রাম, সেসব এলাকায় কিন্তু নজরদারি শুরু করে দিয়েছেন। আসলে এই যে রিপোর্ট, এই রিপোর্ট যদি ঠিক হয়, সে ঠিক হলে কতটা সমস্যা হতে পারে, ত্রাণ শিবিরের বিষয় সবটাই কিন্তু সতর্ক থেকে ইতিমধ্যেই কিন্তু প্রশাসন তারা কিন্তু পদক্ষেপ নিতে চাইছেন। কারণ সতর্ক আগাম না নিলে এই যে আগাম বার্তা, ওয়েদার রিপোর্ট, তা কিন্তু জেনেও লাভ হবে না। সে কারণেই সরিয়া তারা কিন্তু তৎপর হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তৎপর হচ্ছে, পাশে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তাদেরও যেসব উপকূল এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু সতর্কতা হিসাবে প্রশাসনের তরফে জেলা থেকে মহকুমা, মহকুমা থেকে ব্লক, সেই পর্যায়ে কিন্তু সোনিয়া তারা রিপোর্ট করে দিচ্ছেন যে মৎস্যজীবীদের সতর্ক করতে হবে, আর ভাঙা বাঁধের উপর নজরদারি বাড়িয়ে আশু কিছু যদি ব্যবস্থা নেওয়া যায় সেগুলোও করতে হবে। এবং সেই কাজই করছেন ব্লক স্তরের যারা আধিকারিকরা, বিডিও কিংবা পঞ্চায়েত প্রশাসন, সকলেই কিন্তু এ বিষয়ে তাদের যে বলা যায় বৈঠক, যে অনলাইন বৈঠক ইতিমধ্যেই করে নিয়েছেন। কারণ রাজ্য থেকে জেলা, জেলা থেকে ওয়েদার রিপোর্টের যে সতর্ক বার্তা, সেটা কিন্তু ইতিমধ্যেই দীঘা থেকে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর নদী বা সমুদ্র উপকূলবর্তী এলাকায় পৌঁছে গেছে। হলদিয়া তার মধ্যে একটা বড় অংশ নদী ঘেরা। শুনিয়ে সব মিলিয়ে সতর্ক নিজেরা থাকতে চাইছে প্রশাসন, প্রশাসন সতর্ক করতে চাইছেন মৎস্য
মৎস্যজীবী এবং বাসিন্দাদেরকে, উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে তাদেরকে কিন্তু আগাম জানিয়ে দিচ্ছেন। একেবারে সুজিত, তুমি যেমনটা বলছিলে প্রশাসন তৎপর, কিন্তু আরো একটা জায়গায় আমরা নজর রাখবো, গোসাবার দিক, সুন্দরবন, গোসাবা, এই অঞ্চলগুলোতেও আমরা জানি যে বৃষ্টি, দুর্যোগ কিভাবে প্রভাব ফেলে এখানকার মানুষদের মধ্যে। অনুপের কাছ থেকে জানতে চাইবো, অনুপ, প্রশাসন যে তৎপরতা বলার অপেক্ষা রাখে না, কি কি ব্যবস্থা রাখা হচ্ছে, কারণ শুক্রবার থেকে দুর্যোগ বাড়বে। দেখো, জেলা দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন কিন্তু সবসময় কিন্তু সজাগ থাকে, বিশেষ করে এই যে প্রত্যন্ত সুন্দরবন এলাকার এই যে গোসাবা যে 9টা দ্বীপ রয়েছে তার 260 কিলোমিটার কিন্তু যে বাঁধ এখনো কাঁচা রয়েছে, মাটির বাঁধ রয়েছে। এই মাটির বাঁধ থাকার ফলে কিন্তু আমরাও কিন্তু এর আগে কিন্তু বারবার প্রাকৃতিক দুর্যোগ, যেমন একদিকে এই যে প্রবল বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া, এই কারণেই হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে নদী থেকে হচ্ছে জল উঠছে কিন্তু গ্রামে চলে আসে, বা কখনো নদী বাঁধ ভেঙে যাচ্ছে, কখনো নদী বাঁধ ফাটল ধরে যাচ্ছে। তবে জেলা প্রশাসনের সঙ্গে সঙ্গে কিন্তু নজর রেখেছে মহকুমার প্রশাসক এবং ব্লক প্রশাসক, সেই সঙ্গে কিন্তু ক্যানিং সাব ডিভিশনের যে সেচ দপ্তর তারা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে তারা কিন্তু এই নদী বাঁধের উপর নজর রেখেছে। বিশেষ করে গোসাবা এবং গোসাবার যে 9টি দ্বীপ রয়েছে, সঙ্গে বাসন্তী এবং ক্যানিং, এই যে হচ্ছে এলাকাগুলি, এই যে প্রবল বর্ষা যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সেই যে বর্ষার কারণেই যে নদী বাঁধ ফাটল হতে পারে, বা সেদিকে যেমন একদিকে সেচ দপ্তর কিন্তু একেবারে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা রাখা হচ্ছে। বেশ, আর এই মুহূর্তে নজর রাখবো অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, পুলিশের গায়ে হাত, আর সে কারণে এফআইআর দায়ের। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করব, রনক রয়েছে আমার সঙ্গে। রনক, আচ্ছা, একেবারে এই অপরূপা পোদ্দারের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর রুজু করা হলো শ্রীরামপুর থানায়, এবং যে বিষয়টি জানা যাচ্ছে তার স্বামী শাকির আলীকে যখন এনআইএ গ্রেফতার করে ঠিক সেই সময় একজন মহিলা পুলিশ কর্মীর ওপর তিনি গায়ে হাত দেয়, অর্থাৎ সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দান করা এবং সরকারি কর্মীর ওপর গায়ে হাত তোলা, এই মামলা সহ একাধিক ধারায় ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। কারণ যখন ঠিক এই শাকির আলীকে গ্রেফতার করে এনআইএ বেরিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় এই অপরূপা পোদ্দার একজন মহিলা পুলিশ কর্মীর গায়ে হাত দেয়, এবং সেই ভিডিও ফুটেজ কিন্তু সামনেও আসে। একেবারে তারপরই কিন্তু প্রশাসনের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। মূলত সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দান করা এবং সরকারি কর্মচারীর ওপর মারধর করা সহ একাধিক ধারায় ইতিমধ্যে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে শ্রীরামপুর থানায়। কাল শ্রীরামপুর থানায় তলব করা হয়েছে পুলিশের গায়ে হাত, আর সেই পুলিশের গায়ে হাত দেওয়ার কারণেই এফআইআর, যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি। আরো একবার জানাবো আপনাদের, আগামীকাল তলব করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, পুলিশের গায়ে হাত তোলা। 2023-এ রামনবমীতে রিষড়ায় অশান্তি, আর সেই অশান্তির মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে। কাউন্সিলর শাকির আলী, তাকে গ্রেফতার করে এনআইএ। এবং আপনাদের জানিয়ে রাখি, আরো একবার ছবিটা দেখাই, অপরূপা পোদ্দার নিজের মেজাজ হারিয়েছিলেন। দিদি কি বলবেন? 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 দিদি বলবেন? দিদি কি 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 বলবেন? বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি। দেখুন, পুলিশের গায়ে হাত অপরূপা পোদ্দারের, এবং রামনবমীতে অশান্তি মামলা, আর তাতে রিষড়ার বাড়িতে এনআইএ আধিকারিকরা তারা পৌঁছে যান। শাকির আলীকে গ্রেফতারের প্রতিবাদে অনুগামীরা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে, আর হঠাতে গেলে পুলিশকে ধাক্কা প্রাক্তন তৃণমূল সাংসদের। আবারও রনকের কাছে যাই। রনক, সেই ছবিটাই দেখাচ্ছি দর্শকদের, যেভাবে পুলিশের গায়ে হাত তুললেন অপরূপা পোদ্দার, এবং সে কারণেই তো এফআইআর।
দেখো একেবারেই পুলিশ তখন ডিউটিতে ছিল, অর্থাৎ সরকারি কর্মচারীকে তার কাজে বাধাদান করা এবং সরকারি কর্মচারীর ওপর গায়ে হাত তোলা বা মারধর করা, এই ধারাসহ একাধিক ধারায় তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। যখন তার স্বামী শাকির আলীকে গ্রেফতার করে এনআইএ বেরিয়ে যাচ্ছিল, ঠিক ছবিটা যেমন দেখা যাচ্ছে, তাদের যারা সহযোগী তারা বাইরে দাঁড়িয়েছিলেন, একজোট হয়েছিলেন এবং অপরূপ পোদ্দার তিনি কিন্তু কার্যত সেই গাড়ি আটকানোর একটা চেষ্টা করেছিলেন এবং তখনই পুলিশ কর্মী, একজন মহিলা পুলিশ, তিনি তাকে সরানোর চেষ্টা করেন এবং সেই জায়গায় গিয়ে স্পষ্টত দেখা যায় তিনি কিন্তু তাকে মারধর অর্থাৎ গায়ে হাত তোলেন সেই পুলিশ কর্মী। এই মর্মে ইতিমধ্যে শ্রীরামপুর থানায় এই অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ এবং সরকারি কর্মীর গায়ে হাত দেওয়া এবং সরকারি কাজে বাধা প্রদান করা সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। এই যে কর্তব্যরত পুলিশের গায়ে হাত তোলা, কারণ তিনি তো অন ডিউটি পুলিশের গায়ে হাত তুলেছেন, এটা কতটা মারাত্মক অভিযোগ হতে পারে? যে অভিযোগটা আপনারা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে ডিএনএস এর সেকশন 121, যার দুটো পার্ট রয়েছে। যদি গ্রিভিয়াস ফাঁট হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। পাবলিক সার্ভেন্ট আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএসএসেও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারি অ্যাসল্ট করা হয় বা হার্ট করা হয় এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। বিভাসবাবু, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে ভিডিও ফুটেজ যা দেখা যাচ্ছে, যা আমরা দেখাচ্ছি, তার ডিজিটাল এভিডেন্স হিসেবে, প্রমাণ হিসেবে আপনাদের কতটা কাজে দেবে? যদি ডিজিটাল এভিডেন্স ইনভেস্টিগেটিং এজেন্সি নেয় ডেফিনেটলি কাছে দেবে, ওটাই তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা যদি পরবর্তীকালে যিনি সাসপেক্ট, যে কোনো ক্রাইমের ক্ষেত্রে যিনি সাসপেক্ট তার ফটো আইডেন্টিফিকেশন ইত্যাদি গেট করেন, এগুলো নিয়ে যদি আমাদের ওই ভিডিওর সঙ্গে ম্যাচ করে দেওয়া যায়, ফরেনসিক্যালি এটা দাঁড়িয়ে যাবে যে এটাই উনি। তো এখন তো এটা আমাদের একটা বিরাট ইম্পর্টেন্ট ডিজিটাল এভিডেন্স। বিভাসবাবু, রাজ্যের যে নতুন গুন্ডা দমন আইন, তাতে কি এই ঘটনাগুলো পড়বে? নতুন গুন্ডা দমন আইনটা পুরোটা আমার পড়া হয়নি, কিন্তু যেটুকু আমি শুনেছি বা করেছি তাতে করে তো ডেফিনেটলি মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যারা বাধা দেবে, পুলিশের এগেনস্টে যাবে, পুলিশের এগেনস্টে মানে পুলিশকে তার লফুল কাজ করতে দেবে না, সেক্ষেত্রে তো আইন আছে। কিন্তু আমাদের যেহেতু ডিএনএস আছে, ডিএনএস ইজ সেন্ট্রাল অ্যাক্ট এবং সেখানেই যথেষ্টই রিগোরাস ইমপ্রিজনমেন্টের ব্যবস্থা হয়েছে, ওটাও কাজে লাগবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। দিদি কি বলবেন? 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 আর এই মুহূর্তে নজর রাখবো ডিজে মামলায় হাইকোর্টে ধাক্কা অভিষেকের। হ্যাঁ, ডিজে মামলায় হাইকোর্টে ধাক্কা। মামলা ফেরালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিম্ন আদালতের নির্দেশে হাইকোর্ট হস্তক্ষেপ করল না। এই মুহূর্তে দুই প্রতিনিধি, অর্ণব রয়েছে আমার সঙ্গে, রয়েছে অনুপ আমার সঙ্গে। অনুপ, সঙ্গে থাকো। অর্ণবের কাছে জানতে চাইবো, অর্ণব, নিম্ন আদালতের নির্দেশে হাইকোর্ট হস্তক্ষেপ করলো না, কি পর্যবেক্ষণ? দেখো, 30 জুন 2026 এই সন্ধ্যে 6টা 15-20 পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বস্তিতেই রইলেন এবং দিনভর অনেক কাঠখড় খরচ করে তার আইনজীবীরা কোনো রকম স্বস্তি জোগাড় করতে পারলেন না। বলা যায় দিনের শেষে নাকের বদলে নরুন নিয়ে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে। কারণ যে বেঞ্চে, ক্রিমিনাল বেঞ্চে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দিনের শুরু থেকে কার্যত মরিয়া চেষ্টা করে এই মামলা শুনানি করতে সমর্থ হলেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং নির্দেশ দিয়েছেন, পর্যবেক্ষণ রেখেছেন। গুরুত্বপূর্ণ মন্তব্য বলেছেন, তদন্তকারী অফিসার বা কোনো তদন্তকারী সংস্থা, সেটা সিআইডি হতে পারে বা পুলিশ হতে পারে, তারা তদন্তের স্বার্থে কোনটা প্রয়োজন মনে করবে, কোনটা প্রয়োজন মনে করবে না, এটা আদালত ঠিক করে দিতে পারে না। একই সঙ্গে কণ্ঠস্বরের নমুনা এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা তাদের তদন্তের প্রয়োজনে সিআইডির নেওয়ার প্রয়োজন রয়েছে নাকি প্রয়োজন নেই, সেটাও আদালত ঠিক করে দিতে পারে না। বলছেন কে? অভিষেক আইনজীবীর উদ্দেশ্যে খোদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, যিনি অসম্ভব দুঁদে
ক্রিমিনাল আইনজীবী হিসেবে পরিচিত ছিল এই বিচারপতি হওয়ার আগে। তার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি বললেন একটাই তো এফআইআর যেটা বিধাননগর পুলিশে হয়েছিল, সেই একটা এফআইআর ওপর রিট কোর্ট অর্থাৎ কনস্টিটিউশনাল যে কোর্ট রয়েছে আমাদের বিচারপতি সৌগত ভট্টাচার্য, তিনি মামলার বিচার করেছেন, বিবেচনা করেছেন, তাকে রক্ষা কবচ দিয়েছেন, 31শে জুলাই পর্যন্ত তার রক্ষা কবচ রয়েছে এবং আরও কিছু নির্দেশ জারি করেছে। এই অবস্থায় ওই একটা এফআইআরের ওপরই আর একটা হাইকোর্টের বেঞ্চ, কোঅর্ডিনেট একটা বেঞ্চ নতুন করে নির্দেশ দেবে, এটা হয় না। তাই তিনি একটা এফআইআর ওপর যদি মামলা হয় ওই একই বেঞ্চে হওয়া উচিত বলে তিনি পর্যবেক্ষণ রেখেছেন এবং মামলাটি তিনি প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক করবেন এই মামলা কবে, কিভাবে, কোথায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আদৌ হবে কিনা সেটা পুরো ডিসাইড করবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দপ্তর। এই অবস্থায় দিনের শেষে নিম্ন আদালতে যে নির্দেশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর সেটাকে স্যাম্পল হিসেবে কালেক্ট করা, সেই জায়গায় কিন্তু হাইকোর্ট আজ কোনো রকম হস্তক্ষেপ করলো না। সেই নির্দেশটা টিল নাও সেটা কিন্তু বহাল রয়েছে। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বর তা দেওয়া, নমুনা হিসেবে দেওয়া তদন্তের স্বার্থে সেটা তদন্তের কোঅপারেশন হিসেবেই দেখা হবে। সেই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনটি তার জন্য অবশ্যই কিছুটা হলো বিপাক বাড়লো এই কারণ নন কমপ্লায়েন্স হিসেবে, অর্থাৎ তদন্তকারীদের সঙ্গে তদন্তে সহযোগিতা করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেবে, এটা ওই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দেখাতে এবার সিআইডি সচেষ্ট হবে। সেক্ষেত্রে আগামী দিনে তিনি যে কারণগুলির জন্য রক্ষা কবচ পেয়েছেন সেক্ষেত্রে আরও তার বিপাক বাড়তে পারে বলেই আইনজীবীদের একটা বড় অংশের মত। বেশ, কোর্ট কোনো রকম স্টে দেয়নি, তো হাইকোর্ট যখন কোনো স্টে দেয়নি তার মানেটা হচ্ছে যে আমাদের মামলা আজকে হবে। এবার আজকে কোর্ট প্রসিডিংস আছে, তো কোর্ট প্রসিডিংসে আমার তরফ থেকে যেহেতু আমি ডিফেক্টো কমপ্লেনেন্ট, তো আমার অ্যাডভোকেটরা আজকে এখানে অ্যাপিয়ার করবেন। এবার অভিষেক ব্যানার্জি আসবেন কি আসবেন না সেটা তার ম্যাটার, তিনি যদি আসেন তো হবে, না হলে সেটা কোর্ট বুঝবে। অপর প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপের কাছ থেকে জানতে চাইবো, অনুপ, ডিজে মন্তব্যে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আরো বিপাকে পড়লেন। আজ তো তার কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ ছিল, তিনি কি পৌঁছেছেন? যদি না পৌঁছে থাকেন সেক্ষেত্রে সিআইডির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? দেখো, ডিজে বাজানো মন্তব্যে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটা বলা যায় তার কারণ আজকে বলা হয়েছিল বিধাননগর যে এসিজেএম আদালত, সেই আদালতে তাকে এসে গলার যে নমুনা অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয় এবং দেখা গেল সিআইডির অফিসিয়ালস থেকে শুরু করে যারা ফরেন্সিক আধিকারিক তারা এসে পৌঁছলো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছলো। তার কারণ যেহেতু তার হাইকোর্টে মামলা ছিল সেই কারণে তিনি আসেননি, এমনটা বলা হচ্ছে। অন্যত্র দেখা যাচ্ছে যে আবার বলা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় 8ই জুলাই, যেটা এখনো জানতে পারা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডিজে বাজানো মন্তব্য যে 4 তারিখে বেলার পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে, এই যে মন্তব্য, সেই মন্তব্য কোথাও গিয়ে মনে করা হচ্ছে উস্কানিমূলক মন্তব্য, প্ররোচনা দেওয়ার মন্তব্য, এবং এই মন্তব্যের কারণেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতে আজকে আসতে বলা হয়েছিল, তার নমুনা কণ্ঠস্বর পরীক্ষা করা হবে সেই কারণে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা তিনি হাজির হলেন না, সেই কারণে 8ই জুলাই বলা হচ্ছে সকালবেলা তিনি হাজিরা তাকে দিতে হবে বিধাননগর এসিজেএম আদালত, এবং সেখানে তার ডিজে বাজানোর যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার গলার যে কণ্ঠস্বর নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হবে। ইতিমধ্যেই বিধাননগর জিআরওর পক্ষ থেকে সিআইডিকে গোটা বিষয়টি জানানো হয়েছে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে হাজিরা দেননি, আদালতে আসেননি, যেহেতু হাইকোর্টে মামলা ছিল সেই পরিপ্রেক্ষিতে, এবং সেই কারণে বলা হচ্ছে জিআরওর পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত যে ঘটনা অর্থাৎ 8ই জুলাই সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডিজে বাজানোর মন্তব্যের যে করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে, সেই কারণে যাতে সকালবেলা তাদেরকে উপস্থিত থাকতে বলা হয় এমনটা বলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে জানতে পারা যাচ্ছে যে বিধাননগর জিআরওর পক্ষ থেকে সিআইডিকে মেইল করা হবে, কিন্তু এখনো পর্যন্ত খবর 8ই জুলাই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বিধাননগর এসিজেএম আদালত সেখানে হাজির হতে হবে। তার কারণ তার এই যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে গলার যে কণ্ঠস্বর সেই নমুনা সংগ্রহ করা হবে। আজকে দেখা গেল যে দুপুরের পরবর্তী ক্ষেত্রে সিআইডি অফিসিয়ালস থেকে শুরু করে ফরেনসিক আধিকারিক এটা সম্পূর্ণ অভিষেক এবং আদালতের বিষয়, তার মাঝখানে আমি কোনো মন্তব্য করব না। আমাকে একবার একটি কেসে ভয়েস টেস্টের জন্য বলেছিল, আমি তো নাচতে নাচতে গিয়ে দিয়ে এলাম। আমার তো জানারও খুব কৌতূহল ছিল ভয়েস টেস্ট কিভাবে হয়, কি হয়, আমি তো গিয়ে দিয়ে এসেছিলাম। আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কিরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি, আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমার সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। যার আইনে যা যা প্রভিশন আছে, কোনো ব্যক্তি যদি সেই আইনের স্টেপগুলো নিয়ে থাকেন তার নেওয়ার অধিকার আছে, সেইটা আবার অভিষেক বলে নিতে পারবে না, সেটারও তো কোনো অর্থ হয় না। ধর্মতলায় তৃণমূলের 21শে ইতি।
প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল। এবার মমতার তৃণমূল এবং নব্য তৃণমূল কাউকেই ধর্মতলায় সভা করার অনুমতি দিল না কলকাতা পুলিশ। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? মামার বাড়ি নাকি? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর এই দিনে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল। পালা বদলের পর 21-এর ছবি বদল। পরাজিত তৃণমূল এখন ভাঙা হাট, আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে দল। মমতা তৃণমূল বনাম নব তৃণমূল। এবার কোনো তৃণমূলকেই ধর্মতলায় রাস্তা আটকে 21শে জুলাই পালনের অনুমতি দিল না কলকাতা পুলিশ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। তো ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। 1993 সালের 21শে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান, গুলি চালায় পুলিশ, মৃত্যু হয় 13 জন কংগ্রেস কর্মীর। 1994 সাল থেকে ধর্মতলায় 21শে জুলাই পালন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠার পর থেকে তৃণমূলই 21শে জুলাই পালন করে। প্রতি বছর এই দিনে ধর্মতলায় সভার আয়োজন করা হয়। মাঝে অবশ্য একবার ব্রিগেডেও 21শে জুলাই হয়েছে 2011 সালে, বামকে হারিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর। সেবার শহীদ দিবসের মঞ্চে পাগলু ডান্সও দেখেছে রাজ্যবাসী। যদিও পরের বছরই ধর্মতলায় ফেরে তৃণমূলের সমাবেশ। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবি, হারতেই টুকরো ঘাসফুল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব তৃণমূল। এরপরই 21শে জুলাই নিয়ে দড়ি টানাটানি শুরু হয় দুপক্ষের মধ্যে। কে আসল তৃণমূল, কে ধর্মতলা 21-এর সভা করবে, দুপক্ষই পৌঁছয় কলকাতা পুলিশের কাছে। নিজেদের আসল তৃণমূল দাবি করে শনিবার ধর্মতলায় 21শে জুলাই পালন করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দেয় নব্য তৃণমূল। সেদিন বিকেলে একই দাবিতে চিঠি দেয় মমতার তৃণমূলও। পুলিশ অনুমতি দেওয়ার আগেই রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে মাপজোক করতে দেখা যায় মমতা তৃণমূলের নেতা কুণাল ঘোষ, দোলা সেনদের। দিনের ব্যস্ত সময় ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয় তাঁদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত কোনো পক্ষকেই ধর্মতলায় সভার অনুমতি দিল না কলকাতা পুলিশ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। তো ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। ঋতব্রত সন্দীপন গোষ্ঠীর তরফের অবশ্য জানা যাচ্ছে যে তাদের যেখানেই জায়গা দেওয়া হবে তারা সেখানেই 21শে জুলাই সমাবেশ করবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে ধর্মতলাতেই করতে হবে এমন কোনো সিদ্ধান্ত তারা এখনো পর্যন্ত গ্রহণ করেননি। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা আইন মেনেই চলবে এবং সে কারণেই তারা চিঠি দিয়েছিলেন কলকাতা পুলিশের কাছে যাতে অনুমতি পাওয়া যায়। তবে সেই অনুমতি আসবে না ধরে নিয়ে তারা আগামী দিনে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ফলে তৃণমূলের যে 21শে জুলাই তা সত্যি ধর্মতলায় ফিরবে কিনা তা নির্ভর করবে আদালতের ওপরেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ধর্মতলায় জমায়েতের ক্ষেত্রে না, হ্যাঁ 60 দিনের জন্য ধর্মতলায় বিএনএস এর 163 ধারা। আরো একবার জানাবো, ধর্মতলায় জমায়েতের ক্ষেত্রে না,
60 দিনের জন্য ধর্মতলায় বিএনএস এর 63 ধারা। আরো বিস্তারিত এই বিষয় জানার চেষ্টা করব। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, পুলিশ কমিশনারের তরফ থেকে কি জারি করা হলো? দেখো, আজকে সকালেই পুলিশ কমিশনার তিনি সংবাদ মাধ্যমে স্পষ্ট করে দিয়েছিলেন যে 21শে জুলাইয়ের ক্ষেত্রে ধর্মতলার চত্বরে বা ভিক্টোরিয়া হাউস যেখানে রয়েছে সেখানে কোনো রকম অনুমতি দেওয়া হবে না, এবং তার পরবর্তী সময় একটি অর্ডার দেওয়া হলো এবং যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হলো বিএনএস 163 ধারা 2023 সালের যে বিএনএস সেই অনুযায়ী একাধিক জায়গার কথা বলা হয়েছে। জায়গাগুলো যদি অবশ্যই বলবো, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা, হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ডের আওতায় কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস, এই এলাকাগুলোতে আগামী 60 দিন অর্থাৎ 2রা জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত জমায়েত, মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা। কেন এই মিটিং মিছিলে নিষেধাজ্ঞা? যেটা পুলিশ অর্ডারে রয়েছে যে তারা গোয়েন্দা তরফ থেকে খবর পেয়েছেন গোয়েন্দা সূত্র মারফত যে ওখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জটিল হতে পারে এবং যান চলাচলে ব্যাহত হতে পারে, সেই কারণে কোনো রকম জমায়েত করা যাবে না। আর এই বিজ্ঞপ্তি যখন অফিসিয়ালি জারি হলো তারপর থেকে ব্যাপারটা স্পষ্ট যে 21শে জুলাই যেটা যে জায়গায় হয় অর্থাৎ এই ভিক্টোরিয়া হাউস ধর্মতলা চত্বরে কেসি দাসের সামনে, সেই অংশে কোনোভাবেই কোনো রকম জমায়েত করা যাবে না। এবং আগামী যে 60 দিনের কথা বলা হয়েছে তার মধ্যে 21শে জুলাই পড়ছে। ফলে 21শে জুলাই কোনোভাবেই কোনো তৃণমূল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হোক বা নব্য তৃণমূল যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হোক না কেন, এই দুটো তৃণমূলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে 21শে জুলাই তারা সমাবেশ করতে চান, আগে যেভাবে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতেন। তো সেই মর্মে পরিষ্কার করে পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছেন যে না, কোনোভাবেই 21শে জুলাই বা কোনো রকম আগামী 60 দিন ধর্মতলার এই নির্দিষ্ট যে অংশগুলোর কথা বললাম সেখানে কোনোভাবেই কোনো রকম জমায়েত বা সমাবেশ করা যাবে না। বেশিরভাগ